আমি দেখছি। দরজা খুলতে চোখ জল করে উঠল নাফিয়া। রেশমা বেগম এবং সিদ্দিক সাহেব দাঁড়িয়ে, তাদের হাতে গাছ। অধরে লম্বাটে হাসি টেনে এগিয়ে গেল, জড়িয়ে ধরল দুজনকে। সিদ্দিক সাহেব বলে উঠলেন, তোমার ঘরে আসতে দিবে না? দরজায় দাঁড়িয়ে থাকবো। নাফিয়ার হুঁশ ফিরল, তাড়াহুড়ো করে বলল, তা কেন হবে বাবা? এসো, ভেতরে এসো। বারান্দার গাছগুলোকে মিস করছিল নাফিয়া। তারাই তো তার একাকিত্বের সঙ্গী। মন খারাপের কালে তাদের সতেজতা মন ভালো করেছে। নাফিয়া ভাবছিল গাছগুলোকে এখানে নিয়ে আসবে। সিদ্দিক সাহেব তার না বলা কথাগুলো যেন অজান্তেই বুঝে গেছেন। পুরনো গাছগুলোর সাথে নতুন কিছু গাছও নিয়ে এসেছেন মেয়ের জন্য। বসার ঘরে বসে বিনয়ের সাথে সিদ্দিক সাহেব বললেন, আপা, মেয়ের জন্য গাছগুলো এনেছি। আপনার কোনো সমস্যা নেই তো? সমস্যা কেন হবে? ভালোই হলো। উল্টো আমারও গাছ ভীষণ ভালো লাগে। এভাবেই না জানি এতগুলো গাছ নিয়ে এলাম। বিষয়টা দৃষ্টিকটু লাগছিল আমাদের কাছে। যতই হোক, মেয়ের শ্বশুর বাড়ি। আপনারা বেশি ভাবছেন, আমি একদম কিছু মনে করিনি। আপনারা মেয়ের কাছে বসুন, আমি চা করে আনছি। নাফিয়া মায়ের পাশ থেকে উঠে দাঁড়ালো, আগ্রহী সুরে বলল, মা, আমি চা বানাই। সিদ্দিক সাহেব আর রেশমা বেগম দুজনেই অবাক হলেন। শিরিন বেগম বললেন, সেটাও ভালোই হয়। তোমার বাড়িতে তোমার বাবা মা এসেছেন, চা না হয় তুমিই বানাও। নাফিয়ার মুখে হাসি ফুটলো। রান্নাঘরে এক প্রকার দৌড়ে চলে গেল। নতুন সম্পর্ক, নতুন ঘর। সে চাইছে আপন করে নিতে। যেমন ও বাড়িতে ছিল ঠিক সেভাবেই থাকতে চাইছে। নতুন সংসার নিয়ে তার আগ্রহের শেষ নেই। সিদ্দিক সাহেব ও রেশমা বেগম একে অপরের দিকে চেয়ে স্মিত হাসলেন। তাদের চাওয়া এতটুকুই ছিল। বিয়ের সবে মাত্র 2 দিন। আরিফের বাড়ির ব্যালকনিতে তেমন একটা আশা হয়নি। বাবা মায়ের সাথে দেখা করার জন্য অল্প সময়ের জন্য আসা হলেও সময় কাটানো হয়নি। আরিফ বাড়িতে নেই। শিরিন বেগম বিশ্রাম করছেন। সিদ্দিক সাহেব ও রেশমা বেগম চলে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। অলস সময় পার করার জন্য নাফিয়া ব্যালকনিতে গাছগুলো ঠিকঠাক করতে লাগলো। হরেক রকমের গাছ উপহার দিয়েছেন বাবা। তার মাঝে সবচেয়ে প্রিয় সাদা গোলাপ। বিকালের প্রায় শেষ প্রহর। কাজ করতে করতে হাত মাটিতে জুবুথুবু হয়ে গেছে নাফিয়ার। ঠিক তখনই আরিফের বাইকের আওয়াজে লাফিয়ে উঠল। দ্রুত দৌড়ে কি কোনো রকম হাত ধুয়ে দরজায় দাঁড়ায়। কেন করলো এই কাজটা ঠিক জানা নেই। অপেক্ষায় ছিলে বুঝি? দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলতে খুলতে হাসি মুখে প্রশ্ন করলো আরিফ। নাফিয়া কাঁধে থাকা ব্যাগটা এক হাতে টেনে নিল। আরিফ নাফিয়ার বাহু পেঁচিয়ে ধরে ভেতরে আসতে আসতে বলল, গিন্নি হওয়ার প্র্যাকটিস চলছে? বাবা ফিরলেও মা এভাবেই দরজায় দাঁড়িয়ে থাকতেন, ব্যাগ নিয়ে নিতেন। নাফিয়া মুচকি হাসে মাথা নুইয়ে বলল, আমার এসব ভালো লাগছে, সবকিছু নতুন নতুন। আরিফ তার এই ছোট বাক্যে প্রশান্তি পেল। নয়তো ভেবেই বসেছিল অল্প বয়সী মেয়ে, সংসার তার পছন্দ হবে তো, মানিয়ে নিতে পারবে তো। এই চিন্তাটুকু ঘুচিয়ে দিল নাফিয়া। দূর থেকে শিরিন বেগম ও দুজনকে দেখে নিশ্চিন্ত হলেন। শঙ্কা তার মনেও ছিল নাফিয়ার হাত নিয়ে। তবে মেয়েটিকে যত দেখছে অবাক হচ্ছে। জানেন, বাবা আমার জন্য গাছ এনেছেন, আমি আপনার বেলকনিতে লাগিয়েছি সেগুলো। ভেজা চুল মুছতে মুছতে থামলো আরিফ। থমথমে দেখালো মুখটা। নাফিয়ার দিকে চেয়ে বলল, আমার ব্যালকনি মানে? নাফিয়া হাত দিয়ে বাম দিকে ইঙ্গিত করে বলল, এখানে। আমি জানি নাফি, ব্যালকনি এখানে। তবে তুমি বলেছ আপনার ব্যালকনি। হ্যাঁ, আপনারই তো। আরিফ কি বোঝাতে চেয়েছে সেটা নাফিয়ার বোধগম্যতার বাহিরে। আরিফ সেই রুক্ষ মুখে বিছানায় বসলো। নাফিয়ার দিকে এক দৃষ্টিতে চেয়ে বলল, তোমার আর আমার আলাদা শব্দ দুটো বেশ বেমানান। বিয়ে এমন একটা সম্পর্ক যেখানে ভিন্ন ভিন্ন দুজন একত্রিত হয়। এখানে উঁচু নিচু কম বেশি তোমার আমার বলে কিছু হয় না নাফি। যা হয় আমাদের হয়। তুমি শব্দে ভুল করেছো। আপনার ব্যালকনি নয়, আমাদের ব্যালকনি হতো। নাফিয়া হুট করেই চোখ নামালো। এই সম্পর্ক, এই নতুনত্ব উপভোগ করছে, তবে এই বাড়িতে মানুষগুলো ছাড়া আর কিছুই কেন যেন নিজের মনে হচ্ছে না। ভাবনার সমুদ্রে ডুবে থাকা নাফিয়ার থুতনিতে স্পর্শ অনুভব করলো। আরিফ তার সামনে দাঁড়িয়ে নত গলায় প্রশ্ন করলো, মেনে নিতে পারছো না তাই তো? নাফিয়ার সঙ্গে সঙ্গে জবাব দিল, তেমন নয়, আমি খুশি, ভীষণ খুশি। নতুন সবকিছু উপভোগ করছি, কিন্তু কিন্তু বুঝতে পারছি না, বিয়েটা হুট করে হয়েছে, হুট করে আমার স্থান পরিবর্তন হয়েছে। কেমন যেন অদ্ভুত অনুভূত হচ্ছে, মানে হয় মাঝে মাঝে। আকস্মিক সবকিছুর পরিবর্তন এই ভালো লাগাগুলোকেও কেমন যেন নিস্তেজ করে ফেলে। নাফিয়াকে বুকে টেনে নিল আরিফ। বুঝতে পারছে তার মনের অবস্থা। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সময় লাগবে বউ, সময়ের সাথে বুঝবে এটাই তোমার বাড়ি। ওটাও তো আমার বাড়ি। আরিফ মৃদু হাসলো, বলল, দুটোই তোমার বাড়ি। এক বাড়ির রাজকন্যা, অন্য বাড়ির রানী, তফাৎ এতটুকুই। বুঝেছি। আরিফ নাফিয়ার মুখের দিকে তাকালো। ঝুঁকে এসে নাকে নাক ঘষে দিয়ে শুধায়, কি বুঝলে শুনি? বুঝলাম যে আমার দুটো বাড়ি আর আপনার একটা। বলে হেসে উঠল নাফিয়া। আরিফ কপাল কুঁচকে বলল, ওইটা আমারও বাড়ি,
ওই বাড়ির একমাত্র মেয়ের জামাই আমি, ভাব আছে একটা? বলেই পেছনে তাকালো আরিফ। সিদ্দিক সাহেব হন্তদন্ত হাতে জানালা বন্ধ করছেন। দাঁত দিয়ে জিভে কামড় দিল আরিফ। এই আরেক মহাবিপদ। নাফিয়া দ্রুত সরে দাঁড়ায়। বাবা কি দেখে ফেললো তাদের? এভাবে যদি দেখে ফেলেন কি ভাববেন? আরিফ দ্রুত গিয়ে পর্দা টেনে দেয়। ফিরে এসে বলে, কি জ্বালা, বউকে হুটহাট জড়িয়ে ধরবো সেটাও পারি না, আশপাশ দেখে তারপর আগ বাড়তে হয়। নাফিয়া এক কোণায় দাঁড়িয়ে বলল, বাবা কি আমাদের এভাবে দেখে ফেলেছেন? কে জানে। যদি দেখে ফেলেন, আমি তো লজ্জায় চোখ মেলাতে পারবো না বাবার সাথে। কেন, সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে না? খেপে গেল নাফিয়া। রেগে বলল, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কোথায়, ভালো কথা বললাম। আপনি এত নির্লজ্জ কেন? শ্বশুর শাশুড়ির নামে এইসব কেউ কি বলছেন আপনি? স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরতেই পারে, নট এ বিগ ডিল। স্থান ত্যাগ করা উত্তম। নাফিয়া এক মুহূর্ত সময় অপচয় করলো না। কোনো লেহাজ নেই লোকটার, যা তা বলে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পূর্বে আরিফের রাক্ষসের মতো হাসির আওয়াজ যেন আরো গা জ্বালিয়ে দিল নাফিয়ার। খাবার টেবিলে সবাই একত্রিত হয়েছে। আতাউর সাহেব বাড়িতে থাকলে একসাথে বসে সন্ধ্যার নাস্তাটা করতে হয় বাধ্যতামূলকভাবে, আজও তাই। শিরিন বেগম গরম গরম ডাল পুরি করেছেন আর সাথে চা। আকাশ ডাকছে। এই মৌসুমে আতাউর সাহেবের ভাজা পোড়া খেতে চাওয়ার আবদার ফেলেননি শিরিন বেগম। নাফিয়া সেসব টেবিলে এনে রাখলো। চায়ের কাপ আরিফের দিকে এগিয়ে দিতেই হুট করে আরিফ বলে উঠল, তোমার ডান হাত দেখি। বুঝতে পারলো না নাফিয়া। বাম হাত দিয়ে ডান হাত তুলে ধরলো আরিফের সামনে। আরিফ চায়ের কাপ টেবিলের উপর রেখে চিন্তিত গলায় বলল, হাত কেটেছে কিভাবে? হাত কেটেছে শুনে শিরিন বেগমও খাবার টেবিলের সামনে এসে হাজির হলেন। হাত ধরে দেখতে লাগলেন। নাফিয়া বিস্মিত হয়েছে আছে। হাত কেটেছে অথচ তার জানা নেই। কি হলো, জবাব দিচ্ছ না যে? আরিফের কথা জবাবে নাফিয়া অবুঝ ভঙ্গিতে বলল, আমি আমি জানি না কিভাবে কেটেছে। আশ্চর্য নাফিয়া, কতখানি কেটে গেছে, তোমার কোনো হুঁশ নেই? নাফিয়া আরিফের উচ্চ স্বরে দৃষ্টি নুয়ে ফেলে বলে, কিভাবে হুঁশ থাকবে? আমি তো এই হাতে অনুভবই করতে পারছি না কিছু। আরিফ হাত টেনে ধরলো। অনেকখানি হাত কেটেছে। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলো মাটি লেগে আছে সেখানটায়। তৎক্ষণাৎ নাফিয়ার দিকে চেয়ে বলল, গাছের মাটিতে ধারালো কিছু ছিল? নাফিয়া মাথা দুলিয়ে জবাব দেয়। জানি না। আরিফের রাগ হলো এই বেখেয়ালিপনাতে। কিছু বলতে যাবে ঠিক তখনই শিরিন বেগম বললেন, ভুল হয়ে গেছে, এখন এটা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগাতে হবে, নয়তো ইনফেকশন হয়ে যাবে। আরিফ বিনা বাক্যে উঠে গেল। ঘর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এসে কঠিন গলায় বলল, সামনে বসো। নাফিয়া আরিফের মুখের দিকে তাকালো। রাগান্বিত দেখাচ্ছে। নাফিয়ার হাত টেনে দেখলো ক্ষতটা কেমন যেন লালচে হয়ে গেছে জায়গাটা। চিন্তা বাড়লো আরিফের। হাত পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে বলল, কাল একবার ডাক্তারের কাছে দেখিয়ে আনবো। নাফিয়া ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনে আটকে উঠল। যেতে চায় না সেখানে। বলে উঠে, ছোট্ট একটা আঘাতের জন্য কি দরকার? চুপ থাকো তুমি, নিজের যত্ন নিতে জানো না, আবার বেশি কথা। যা বলেছি তাই শেষ কথা। নাফিয়া ডাক্তারের কাছে যেতে নারাজ। তার মতে ছোটখাটো একটা আঘাতে আবার কিসের ডাক্তার? ছোট্ট একটা বিষয় নিয়ে সকাল সকাল আরিফ আর নাফিয়ার মধ্যে তর্ক চলছে। অফিস যাওয়ার পথে রেগে গেল আরিফ। বলল, তোমার হেয়ারিপনা আমার পছন্দ হচ্ছে না নাফিয়া। আপনার বাড়াবাড়িও আমার পছন্দ হচ্ছে না। আরিফের কথার কাটকাট জবাব দিয়ে বসলো নাফিয়া। আরিফ আরো খানিকটা রেগে গেল। নাফিয়ার হাত টেনে ক্ষত স্থানটা দেখিয়ে ধমকে সুরে বলল, হাতের অবস্থা দেখেছো কেমন কালচে হয়ে আছে, তাও বলছো এটি ছোট একটি চোট? এমন ব্যথা আমি আগেও পেয়েছি। আগের হিসাব আমার সাথে চলবে না নাফি। দেখুন। আরিফ হাত তুলে থামিয়ে দিল নাফিয়াকে। বলল, আমি কিছুই শুনতে চাই না। হাত ছাড়িয়ে নিল নাফিয়া। জেদ ধরেই বলল, আমি যাব না। কেন, কি সমস্যা? ডাক্তারের কাছে যেতে কি সমস্যা? নাফিয়ার মুখটা কেমন যেন অন্ধকার হয়ে এসেছে। এক অজানা ভয়ের ছাপ ফুটে উঠেছে মুখে। আরিফ নিজেকে খানিকটা শান্ত করলো। এগিয়ে এসে নরম গলায় শুধালো, কি সমস্যা বলো আমায়। আমি ভয় পাই ডক্টরের কাছে যেতে। এটা কোনো কারণ হতে পারে না নাফিয়া। এটাই কারণ। আমি কাটা ছেঁড়া সহ্য করতে পারি না, আমার অস্থির লাগে। বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তার কপালে সেলাই পড়েছিল, আমার হাতটাও সেই অ্যাক্সিডেন্টে। আরিফ নাফিয়ার গালে হাত রেখে বলল, তুমি অতীতের একটা ফোবিয়া নিয়ে বেঁচে আছো নাফি। যেমন বাইকের ফোবিয়া কেটে গিয়েছে, এটাও ঠিক কেটে যাবে। কাটবে না, প্লিজ জোর করবেন না। আমি কোনো কথা শুনবো না। সন্ধ্যায় বাড়ি ফিরে ডাক্তারের কাছে নিয়ে যাব, এটাই আমার শেষ কথা। নাফিয়া কিছু বলতে চাইলো, তার আগে আরিফ তাকে থামিয়ে দেয়। অফিস ব্যাগ কাঁধে নিয়ে বলল, নো মোর ওয়ার্ডস, আসি, তৈরি হয়ে থাকবে। ডাক্তারের নামে এক অজানা ভয় কাজ করে নাফিয়ার। অ্যাক্সিডেন্টের পর থেকে নিজেকে জগতের অনেক কিছু থেকে গুটিয়ে নিয়েছে। আজও বাবার কপালের ক্ষতটা দেখলে গা শিউরে ওঠে। সেদিন রক্ত দেখেছিল আরিফেরও। অনেক বছর পূর্বে তার বাবাকেও দেখেছিল ঠিক একইভাবে। সাথে নিজের অকেজো হাতটাও দেখে নিল। এই হাতটাও অনেক কিছু সহ্য করেছে। সেই আগেকার ফোবিয়া এখনো রয়ে গেছে। আজ নিজের হাতে সেই ছোট্ট ক্ষতটাকে বোঝা মনে হতে শুরু করলো। নিজেকে দোষী করতে শুরু করলো। কেন আঘাত পেতে গেল, কেনই বা নিজের খেয়াল রাখলো না।
মনের মধ্যে ভয় পুষে সারাটা দিন কাটে নাফিয়ার। মনে মনে কয়েকবার প্রার্থনাও করেছে আরিফ যেন ভুলে যায় ডাক্তারের কাছে যাওয়ার কথা, কিন্তু সেটি অসম্ভব। জোর চলবে না তার, সেটা নাফিয়া খুব ভালোভাবেই জানে। নাফিয়ার হাতটি ভালোভাবে পর্যবেক্ষণ করছেন ডক্টর। ক্ষতস্থানের আশেপাশে নীল আভা ছড়িয়ে পড়েছে। আরিফের শার্ট অন্য হাতে খামচে ধরে বসে আছে নাফিয়া। বেশ কিছুক্ষণ চেক করে ডাক্তার চোখ তুলে তাকালেন। নাফিয়ার ভয়ার্ত মুখ দেখে হাসলেন, বললেন, আপনি ভয় পাচ্ছেন কেন? নাফিয়া মৃদু ছটফট করে উঠল, মাথা দুদিকে দুলিয়ে নাবোধক উত্তর দেয়। আরিফ তার হাত শক্ত করে চেপে ধরল। আরিফ ডাক্তারের উদ্দেশ্যে প্রশ্ন করল। সব ঠিক আছে ডক্টর? ডাক্তার সাহেব মাথা দুলিয়ে বললেন, জি ঠিক আছে, আমি ব্লাড টেস্ট দিচ্ছি, আজই করিয়ে ফেলুন। আগামীকাল রিপোর্ট নিয়ে দেখা করবেন আমার সাথে। আরিফ এক পলক ডাক্তারের মুখের দিকে তাকালো। মনে হলো তিনি সম্পূর্ণ সত্যটা বলছেন না। কেমন যেন অদ্ভুত ভয়ের অনুভূতি হচ্ছে আরিফের মধ্যে। চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার পূর্বে ডাক্তার সাহেব বলে উঠলেন, আগামীকাল আপনি একা আসলেই চলবে, সাথে ওনার পুরনো ট্রিটমেন্টের ফাইলটাও নিয়ে আসবেন। আরিফের ভয়টা দ্বিগুণ হলো। নাফিয়া আরিফের মুখের দিকে চেয়ে আছে, দু চোখে প্রশ্ন, হয়তো জানতে চাইছে কেন তাকে একা আসতে বলা হলো। আরিফ নিজের মুখখানা স্বাভাবিক করে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, চলো টেস্ট করিয়ে আসি। চেম্বার থেকে বেরিয়ে নাফিয়া আরিফের শার্ট টেনে ধরলো, সরাসরি প্রশ্ন করে বসলো, ডক্টর আপনাকে একা আসতে বললো কেন? কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা হবে বউ? সমস্যা হলে তোমাকে সাথে নিয়ে আসতে বলতো। তোমার প্রয়োজন নেই তাই বারণ করেছে আসতে। নাফিয়া মলিন মুখে প্রশ্ন করে, সত্যি তো ভয় করছে আমার। সত্যি? এবার চলো টেস্ট করিয়ে আমরা এক জায়গায় যাব। কোথায়? আরিফ চোখ টিপে বলল, সারপ্রাইজ। ছোটখাটো কোনো অসুখ হলে সব সময় বাবা তার পাশে থাকতো। ওসব টেস্ট ফেস্ট করানো নাফিয়ার পছন্দ নয়। সৌভাগ্যবশত এই মুখ হতে দেয়নি বেশি একটা। কালীভদ্রে ডাক্তারের কাছে আসা হয়েছে। আজ বাবার বদলে পাশে ভিন্ন একজন দাঁড়িয়ে আছে, তার প্রিয় মানুষ, তার স্বামী। তার মুখের দিকে চেয়ে বাবার একটা কথা মনে পড়ল, সেটি বাবা সবসময় বলতেন, যে পুরুষকে দেখে মনে হবে তোমার বাবার মতো করে দায়িত্ব পালন করছে, সেই পুরুষটি সঠিক জীবনসঙ্গী হিসেবে। আরিফের চাহনি নাফিয়াকে রক্ত দেওয়ার সময় ভুলিয়ে ফুসলিয়ে রাখা নীরবে পর্যবেক্ষণ করলো নাফিয়া। তাকে দেখতে দেখতে কখন ব্লাড নেওয়া হয়ে গেছে খেয়ালই করেনি সে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখলে কিছুই হয়নি, অযথা ভয় পাচ্ছিলে তুমি। আপনি সাথে ছিলেন তাই ভয় ব্যথা কোনোটাই অনুভব করিনি। আরিফ নাফিয়ার মাথায় হাত বুলিয়ে হাসলো। সময় বেশি হয়নি, আজ আরিফ অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে ফিরেছিল। সেই সুবাদে বিকেলের মধ্যেই ডাক্তার দেখানো আর টেস্ট করা শেষ। সন্ধ্যা নামতে অল্প কিছু সময় বাকি। আরিফ তার প্রিয় বাইকার প্রিয় মানুষের সাথে এসে হাজির হলো সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। বাইক থেকে নেমে কোমরে হাত রেখে নাফিয়া বলল, আবারও খেতে এসেছেন না? আরিফের মুখে দুষ্টু হাসি, বলল, শুধু খেতে এসেছি? তাই তো মনে হচ্ছে। জি না, মনে আছে তোমার আমার ফার্স্ট ডেট এখানে? ডেট? হ্যাঁ ডেট। বিয়ের পূর্বে একসাথে ঘুরে বেড়ানোকে ডেট বলে। নাফিয়া জবাব দিল। ডেট প্রেমিক প্রেমিকাদের হয়, আমরা তো প্রেমিক প্রেমিকা ছিলাম না। আরিফ তির্যক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, ছিলাম না বুঝি? জি না, ছিলাম না। ছিলাম, আমরা প্রেমিক প্রেমিকাই ছিলাম। সেদিন থেকে যেদিন তোমার নবীন বরণ অনুষ্ঠান ছিল, তুমি শাড়ি পরেছিলে, আমি তোমাকে দেখে ছটফট করতে শুরু করি। মিথ্যে কথা বলে আর জোর করে তোমাকে সোহরাওয়ার্দী উদ্যানে নিয়ে আসি। কেন জানো? যে সময়টুকু তুমি তোমার নবীন বরণের অনুষ্ঠানে নষ্ট করতে, সেই সময়টুকু আমার প্রয়োজন ছিল। খাওয়ার বাহানায় তোমাকে চুড়ি কিনে দেওয়ার প্রবল ইচ্ছে জাগছিল। ভাগ্য সায়ও দিয়েছে। শুধু চুড়ি কিনেই দেয়নি, পরিয়েও দিয়েছি। হা হয়ে শুনলো নাফিয়া। বিস্ময়ের চোখে সামান্য কপালে উঠে গেছে। তাহলে এসব কিছুই তার বাহানা ছিল? নাফিয়া বলল, কতবার বাটপার আপনি! নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমাকে সেদিন নবীন বরণে যেতে দেননি। আরিফ নাফিয়ার গাল টেনে দেয়। বাইকের চাবি এক আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে বলল, স্বার্থ না বউ, ভালোবাসা উদ্ধারের জন্য। আপনি একটা চোর, বাটপার, সুযোগ সন্ধানী। সুযোগ তো নিলামই না। আরিফের কথার অর্থ বুঝতে সময় লাগলো নাফিয়ার। বুঝবার সাথে সাথে ধমকে সুরে বলল, চুপ থাকুন অশুভ লোক। বলে একাই উদ্যানের গেটের দিকে হাঁটতে শুরু করে নাফিয়া। আরিফ দ্রুত কদমে পিছু নিল, বলল, কবে বড় হবে? সুযোগ নেওয়ার চেষ্টা করতাম তাহলে। নাফিয়া ঘাড় ঘুরিয়ে চোখ রাঙালো, বলল, মুখ ভেঙে ফেলবো আপনার। কেস খেয়ে যাবে। মানুষ জড়ো করব। করে কি বলবে? ওই যে বলবো আপনি ইভটিজার, আমাকে বিরক্ত করছেন। আরিফ সশব্দে হেসে উঠে বলে, বিয়ের ছবি আর বিয়ের কাগজের ছবি দুটোই সাথে আছে।
এই তো কয়েক মুহূর্ত আগে রেগেছিল, হুমকি ধামকি দিচ্ছিল, তেজ দেখাচ্ছিল। হুট করেই বিশাল গাছতলায় এসে যেন হাবভাব পরিবর্তন হয়ে গেল নাফিয়া। নিজে থেকে আরিফের কাছে ঘেঁষে বসেছে, বলিষ্ঠ বাহু জড়িয়ে ধরে মাথা রেখেছে সেটায় আলতো করে। একটা গান আছে, সেখানে বলা আছে, মেয়েদের মন বোঝা নয় রে সোজা, স্বরে জমিনে প্রমাণ পেলাম। নাফিয়া সামান্য মুখ তুলে প্রশ্ন করলো, মানে? এই তো কিছুক্ষণ পূর্বে কেউ একজন আমাকে ইফটিজার বানাতে চাইছিল, সে এখন নিজে থেকেই সেই ইফটিজারের কাঁধে মাথা রেখে আছে। অধিকার আছে আমার, তাই রেখেছি। এর মানে তুমি ইফটিজারের বউ? নাফিয়ার নাক মুখ কুচকে লুকি বিশ্রী শোনাচ্ছে। ইফটিজারের বউ? নাফিয়া মাথা দোলালো, না বলতে চাইলো। আরিফ অভাবহীন হাসলো। নাফিয়া হুট করেই মাথা তুলে আবদারের সুরে বলল, আপনার কথা শুনে ডক্টরের কাছে এসেছি, এবার আমার কথা শুনুন। আরিফ দুষ্টুমি করে কানে গিয়ে দিল, বলল, বলো শুনছি। কাছে এসে শুনতে হবে কেন? কাছ থেকে ভালো শোনা যায়। নাফিয়া আরিফের কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে চুড়ি কিনে দিন। কখনো আবদার করেনি নাফিয়া। বিয়ের পূর্বে আরিফ কোনো উপহার নিলেই নাকচ করেছে বারবার। বিয়ের পরে মেয়েটার অদ্ভুত পরিবর্তন দেখলো। আরিফের সান্নিধ্য চায়, আবদার করতেও শিখেছে, আগ্রহ দেখায় বিভিন্ন কাজে। আমার একঘেয়েমি কেটে গেছে। আগে সারাদিন একা পড়ে থাকতাম, কেউ ছিল না কথা বলার। মাঝে মধ্যে মা আর বাবার সাথে কথা বলতাম, তবে কোনো বন্ধু ছিল না। আমার দিন রাত একরকম ছিল, কোনো নতুনত্ব ছিল না। বিয়ে নিয়ে ভয় ছিল আমার, ভেবেছিলাম সবকিছু বদলে যাবে, কিভাবে কি করব। কিন্তু এখন মনে হচ্ছে বিয়ে হয়ে ভালোই হয়েছে। আপনি না আসলে হয়তো আমার জীবনটা সাদা কালোর মধ্যেই রয়ে যেত। নিজের অপূর্ণতা আর একাকিত্ব নিয়ে বেঁচে থাকতে হতো আমায়। আরিফের মধ্যে চলতে থাকা ভাবনার জবাব অজান্তেই দিল নাফিয়া। আরিফ নিজেও চিন্তিত ছিল। নাফিয়ার বয়স কম। আরিফ বেশ তাড়াহুড়ো করেই বিয়েটা করেছে। সিদ্ধান্ত সঠিক নাকি বেঠিক চিন্তা করার সময় পায়নি। তবে নাফিয়ার কথা শুনে নিশ্চিত হলো। জবাবে বলে উঠল, ভালোবাসি। নাফিয়া মুচকি হাসলো, জবাব দিল না। তবে মন চাইছে বলতে, সেও ভীষণ রকমের ভালোবাসে এই অসভ্য লোকটাকে, যাকে এককালে অসহ্যকর লাগতো। জবাব দিতে হতো। সময় হলে দিব। সময়টা কবে হবে? সময়ের সময় হবে যখন। দীর্ঘশ্বাস ফেলে আরিফ উঠে গেল চুরির দোকানে, হাঁটু মুড়ে বসলো। দোকানি মহিলার বয়স ভালোই। আরিফকে আসতে দেখে মুখে হাসি ফুটেছে তার। তড়িঘড়ি করে চুরি দেখাতে দেখাতে বলল, কি রঙের চুড়ি লাগবো কন? অল্প দামে চাইটা দিব। অল্প দামে কেন ছাড়বেন? মহিলার মুখে আধার নেমে এলো, বলল, 2 দিন যাবৎ একটা চুড়িও বিক্রি করতে পারি নাই। আরিফ পেছনে ঘুরে তাকায়। মহিলার কাছে চুড়ি তেমন নেই, খুব অল্প একটা টুকরিতে করে নিয়ে বসেছেন। আরিফ নাফিয়াকে দেখিয়ে বলল, ওই মেয়েটাকে দেখেছেন? ওটা আমার বউ, চুড়ি ভীষণ পছন্দ করে। মহিলাটি আগ্রহ নিয়ে তাকালো, বলল, মালা সুন্দর বউ আপনার। আমি এই সবগুলো চুড়ি যদি বউকে উপহার দেই, সে নিশ্চয়ই খুশি হবে। দোকানি অবাক হলেন, যেন সবগুলো চুড়ি কি বলবেন বুঝতে পারলেন না। আরিফ হেসে বলল, আমি সবগুলো নেব, বউকে খুশি করতেই হবে। লম্বা চওড়া হাসি ফুটলো মহিলার মুখে। সবগুলো একবার বিক্রি হয়ে গেলে তারও স্বস্তি। আরিফ এক এক করে সবগুলো চুড়ি প্যাক করিয়ে নিল। ন্যায্য দামের চেয়ে একটু বেশিই দিল। মহিলাটি নিতে না চাইলেও জোর করে দিয়েছে। এতগুলো চুড়ি নিয়ে নাফিয়ার দিকে তাকাতে নাফিয়া পুনরায় ধমকে ওঠে, আপনাকে এতগুলো চুড়ি নিতে কে বলেছে? আমার মন। উফ, আপনাকে কিছু বলাই ভুল। আমার একার জন্য নিয়েছি নাকি? নাফিয়া সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, আর কার জন্য নিয়েছেন? অন্য আরেকটা বউ আছে বুঝি? বউ না, মা আছে। বউকে কিনে দিচ্ছি, মাকে দিব না? না দিলে টিপিক্যাল বউ শাশুড়ির ইমোশনাল ড্রামা দেখতে হবে। মা আর আমি মোটেও এমন নই। আরিফ মাথা দুলিয়ে বলল, কোনো সিওরিটি নেই বাপু, তোমাদের মেয়েদের পেট ভর্তি হিংসে। আপনার চুড়ি আপনিই রাখুন, আমি নিব না। হয়েছে, ঢং করতে হবে না। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে প্রশ্ন করার সুযোগটাও দিল না। আসছি বলে ঝড়ের গতিতে চলে গেল। কথাটা হজম করার সময়টুকু দেয়নি। যেই গতিতে গিয়েছে সেই গতিতে ফিরে এসেছে একগুচ্ছ দোলন চাপা হাতে। ময়লা পড়া মাটিতে হাঁটু গেড়ে বসলো সবার সামনেই, বলল, আমার দোলন চাপার জন্য 1 গুচ্ছ দোলন চাপা। আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলতে গিয়েও ভয়ে ভয়ে বলা হয়নি। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, সব ট্রিটমেন্ট শেষে ডক্টর বলেছিলেন যেন এই হাতের উপর কোনো কোনো প্রেশার অথবা আঘাত না পড়ে। হিতের বিপরীত হতে পারে, কিন্তু ঠিক এই কারণে আমি চাইছিলাম না ডক্টরের কাছে যেতে। এই বিষয়টা আমায় অস্থির করে তুলছে বারবার। ডাক্তারের সামনেই এসে বসেছে আরিফ। তিনি রিপোর্ট চেক করছেন। ঠিক তখনই যান্ত্রিক ফোনে মেসেজটি এলো, পাঠিয়েছে নাফিয়া। আরিফ গম্ভীর মুখে ফোনের স্ক্রিন অফ করলো। নির্বোধ দৃষ্টি তার। হাতে থাকা রিপোর্টটি বন্ধ করে ডাক্তার আরিফের দিকে তাকালেন। নরম সুরে বলতে লাগলেন, দেখুন মিস্টার আরিফ, আপনার স্ত্রীর হাত আগে থেকে ফুললি প্যারালাইজড। সেখানে রক্ত চলাচলের গতি দুর্বল ছিল। তার মধ্যে সে ধারালো ব্লেড অথবা টিন জাতীয় কিছুর সাথে আঘাত পেয়েছে।
ডাক্তারের কথাগুলো ধীরে ধীরে হৃদস্পন্দন বৃদ্ধি করতে লাগলো আরিফের। তারপরে শক্ত হয়ে বসে আছে, অস্থিরতার ছাপ মুখে ফুটতে দিল না। ঢোক গিলে প্রশ্ন করলো, মূলত কি সমস্যা হয়েছে সহজ ভাষায় বলুন ডক্টর। জি বলছি, আপনার স্ত্রীর হাতে আঘাতের ফলে গ্যাংগ্রিন অর্থাৎ এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, যা সাধারণ কোনো সংক্রমণের চেয়ে মারাত্মক। এটি আরও মারাত্মক আকার ধারণ করেছে কারণ শুরুতে কোনো অ্যান্টিসেপটিক ইউজ করা হয়নি। ঘণ্টাখানেক সময়ে আঘাত কালচে হয়ে ইনফেকশন আশেপাশে ছড়িয়ে পড়েছে। এবার আর অস্থিরতা লুকাতে পারল না। আরিফ হাঁসফাঁস করতে শুরু করলো। ভয়াবহতা বুঝতে পারছে না, সে আসলে বুঝতে চাইছে না। মন দারুণভাবে আনচান শুরু করলো। আরিফ বিচলিত কণ্ঠে জানতে চাইলো, ট্রিটমেন্ট কি কি করতে হবে বলুন, আমি সব ট্রিটমেন্ট করাতে রাজি। প্রাথমিক কিছু ট্রিটমেন্ট আছে, তবে সেটি কতটা কার্যকরী হবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারেন্টি নেই মানে? আমি উপায় জানতে চাচ্ছি ডক্টর। তাকে সেফ রাখার একটাই উপায়, হাতের অর্ধভাগ অপারেশন করে কেটে ফেলে দেওয়া, না হয় এটি পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে। কথাটি যেন বজ্রের মতো পড়ল আরিফের মাথায়। অস্থির শটাং দেহটা নেতিয়ে পড়ল পেছনের দিকে। দুর্বল লাগতে শুরু করলো তার। কথাটা কি ঠিক শুনেছে? নিশ্চিত হতে আবারও প্রশ্ন করলো, নাফির হাত কেটে ফেলতে হবে? আপনি কি মাত্র এটাই বললেন? সংক্রমণ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে। আপনি সিদ্ধান্ত নিন, কি করবেন। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলতে শুরু করে আরিফ। বুক জ্বালা পোড়া শুরু করেছে। হাতটা নিয়ে মেয়েটার জীবনের একটা বড় অংশ কেটেছে দুর্দশায়। হতাশা কাটিয়ে উঠতে শুরু করেছিল। বসন্ত এসেছিল এক যুগ পর তার জীবনে। তবে আবহাওয়ার পরিবর্তন হলো কেন? কেন আবার জীবন বৈরী আচরণ শুরু করেছে তার সাথে? আপনি শক্ত থাকুন দয়া করে। আপনার স্ত্রী এমনিতেই দুর্বল চিত্তের মানুষ, তাকে আফটারে সামলাতে হবে। আমি বুঝতে পারছি না ডক্টর। আমার মাত্র বিয়ে হয়েছে। আমার স্ত্রী নতুন জীবন, নতুন সংসার পেয়ে ভীষণ খুশি। অন্ধকার একাকিত্ব কাটিয়ে উঠতে শুরু করেছিল। ডাক্তার সাহেব পানির গ্লাস এগিয়ে দিলেন, বললেন, রিল্যাক্স মিস্টার আরিফ, আপনি নিজেকে সামলান আগে আর দ্রুত সিদ্ধান্ত নিন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো সময় মতো তাকে দিবেন আর যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করিয়ে নেবেন। কদিন হলো, কতদিনই বা হলো দুজনার প্রণয়ের। নতুন সম্পর্কে সবে মাত্র 5 দিন। জীবনের 10টি বছর আধারে নিমজ্জিত ছিল নাফিয়া। নির্দোষ একাকিত্বকে সঙ্গী করে নিয়েছিল। তার চুপচাপ ব্যক্তিত্বের পেছনে যে চঞ্চল এক সত্তা আছে সেটির ঝলক দেখা যায় প্রায়শই। তবে পুরোপুরি উন্মুক্ত হয় না। কোথাও না কোথাও নিজের অপূর্ণতার নিচে দাবিয়ে রেখেছে নিজেকে। কিভাবে জানাবে তাকে আরিফ? কিভাবে বলবে সে ঠিক বলেছিল তার সুখ বেশি দিন সয় না। এক বিধ্বস্ত মানবদেহ এসে হাজির হলো নাফিয়াদের বাড়ির দরজায়। আজ নিজের বাড়িতে যাওয়ার পূর্বে নাফিয়াদের বাড়িতে এসে হাজির হয় আরিফ। আরিফকে দেখে ব্যস্ত হলেন রেশমা বেগম। মেয়ে জামাইয়ের খাতিরদারি করতে হবে তো নাকি? কি খাবে বলো, চা করি নাকি কফি খাবে? রেশমা বেগম প্রশ্ন করলেন। আরিফ মলিন সুরে বলল, মা, এসবের কোনো দরকার নেই। রেশমা বেগম জবাবে বললেন, তা কি করে হয়? বিয়ের পর প্রথমবার এসেছো, ভুলে যেন না এখন আমরা প্রতিবেশী নই। তুমি এখন আমার মেয়ের জামাই, জামাই আদর করবো না বুঝি? রেশমা বেগমকে খুব খুশি দেখাচ্ছে। আরিফের শরীরটা আরো ছেড়ে দিল। কিভাবে বলবে, কিভাবে জানাবে? মা, আজ না হয় থাকুক। আমি আপনাদের সাথে কিছু জরুরি কথা বলতে এসেছি। বাবাকে ডেকে দেবেন প্লিজ। তোমার বাবা নামাজ পড়ছেন, আমি ততক্ষণে তোমার জন্য চা করি, বসো। আরিফ না করতে চেয়েও পারল না। ঠিক তখনই হাজির হলেন জমিলা বেগম। সোফায় আরিফের ঠিক সামনে এসে বসলেন। মুখের দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছেন, কিছু বলছেন না। আরিফের তার দিকে তাকানোর ফুরসত হলো না। একজোড়া নেতিয়ে থাকা চোখ ফর্সের দিকে। সিদ্দিক সাহেব এলেন, এসে জড়িয়ে ধরলেন আরিফকে। তার মুখটাও হাস্যোজ্জ্বল। আরিফের ভীতি দ্বিগুণ হলো। সিদ্দিক সাহেব আরিফের মুখের দিকে চেয়ে প্রশ্ন করলেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? খুব ক্লান্ত বুঝি? ধীর গতিতে মাথা দুলিয়ে আরিফ জবাব দিল, না, ক্লান্ত নই। আরিফের হাতে থাকা রিপোর্টগুলোর দিকে চেয়ে সিদ্দিক সাহেব পুনরায় প্রশ্ন করলেন, এটা কোনো রিপোর্ট কি? আরিফ লম্বা নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকায় শ্বশুর মশাইয়ের দিকে। নিজেকে কঠোর করলো, যেন বলতে লাগলো, বাবা, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। সিদ্দিক সাহেব সোফায় হেলান দিয়ে বসেছিলেন। আরিফের কথায় গাম্ভীর্যে সোজা হয়ে বসলেন। কপালে ভাঁজ ফেলে বললেন, কি কথা, কি ব্যাপারে? নাফির ব্যাপারে। রেশমা বেগম চা নাস্তা নিয়ে হাজির হয়েছেন। এসব দেখেও দেখলো না আরিফ। খাওয়ার কোনো রুচি আপাতত তার নেই। ঠিক তখনই ফোরন কাটলেন জমিলা বেগম। বললেন, বিয়ার মাত্র কয়দিন, এখনই জামাই অভিযোগ নিয়ে আইতাছে তোর মাইয়ার, দেখলি? আরিফের মেজাজ তরতর করে তুঙ্গে উঠে গেল। হাত মুষ্টিবদ্ধ করে দমালো নিজেকে দ্রুত। না হয় মুখ ফসকে কি থেকে কি বলে ফেলবে তার ঠিক নেই। কঠিন দৃষ্টিতে জমিলা বেগমের দিকে এক পলক চেয়ে সিদ্দিক সাহেবের দিকে তাকালো। আরিফ বলল, কথা ঘুরাবো না বাবা। নাফিয়ার হাতে ইনফেকশন, ঠিক সেই হাতে
যে হাতটা প্যারালাইজড। ইনফেকশন ইতোমধ্যে হাতের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। অতি দ্রুত সেটি অপারেশন করে। বলতে বলতে থেমে গেল আরিফ, গলা জড়িয়ে আসছে, নিজেকে পুনরায় শক্ত করলো, বলল, বাবা, আমি অকেজো হাতের মেয়েকে বিয়ে করতে পেরেছি। ওর ওই হাতটা না থাকলে আমার কিছু আসে যায় না। আমি আমার স্ত্রীকে ঠিক সেভাবেই ভালোবাসবো যেভাবে এখন বাসি। অনুমতি দিন, আমি 2-1 দিনের মধ্যে অপারেশনের ব্যবস্থা করতে চাচ্ছি। থমথমে নীরবতায় বয়ে গেল সম্পূর্ণ ঘর জুড়ে। এইমাত্র যে খবরটা পেল সেটা শুনে বিমূঢ় সিদ্দিক সাহেব এবং রেশমা বেগম উভয়ে। নারীদের চোখে জল আসে, অল্প আঘাতেই আসে। রেশমা বেগমের গাল বেয়ে গড়িয়ে পড়া জল স্বাভাবিক মনে হলো আরিফের কাছে, তবে সিদ্দিক সাহেবের দিকে তাকাতে আরিফের দৃষ্টি বিষণ্ণতায় আটকে গেল। মধ্যবয়স্ক লোকটি আধা পাকা দাড়ি, মুখ ভর্তি, সেই দাড়ি ভেদ করে অশ্রুদানা গড়িয়ে পড়ছে। লুকানোর চেষ্টা করলো না একবারের জন্য। বাপের কপাল পুরাইয়া এবার জামাইয়ের কপাল পুরাইতেছে। এমন পরিস্থিতিতে বাক্যটি তীরের মতো আঘাত করলো উপস্থিত তিনজনের কানে। কেউ কোনো প্রতিক্রিয়া দেবার পূর্বে বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠলেন সিদ্দিক সাহেব, বললেন, ঘরে যান আপনি। আপনার মতো মা আর দাদি কারো না হয়, এক্ষুনি ঘরে যাবেন। অবাক হয়ে তাকালেন জমিলা বেগম। মিথ্যে কান্না শুরু করার পূর্বে সিদ্দিক সাহেব থামিয়ে দিলেন তাকে, বললেন, খবরদার, যদি কুমিরের কান্না কেঁদেছেন আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কোনো বিষয়ে একটা কথাও আপনি বলবেন না। আপনার কাছ থেকে এই অধিকার আজ আমি কেড়ে নিলাম। আরিফের মনের ক্ষোভ সিদ্দিক সাহেব মিটিয়ে দিয়েছেন। ভারী ভারী নিঃশ্বাস ফেলে দাদি নামক অসভ্য মহিলার দিকে রাগী দৃষ্টি ছুড়ল সেও। অন্যদিকে মুখ গুজে মৃদু শব্দে কাঁদছেন রেশমা বেগম। সিদ্দিক সাহেব আরিফের সামনে এসে দাঁড়ালেন। আরিফও উঠে দাঁড়িয়েছে। সিদ্দিক সাহেব নিজেকে শক্ত করে বললেন, নাফি এখন তোমার স্ত্রী, তুমি ওর জন্য যেই সিদ্ধান্ত নিবে আমরা তাতেই রাজি। শুধু আমার মেয়েটা সুস্থভাবে বেঁচে থাকুক। থাকবে। ছোট্ট শব্দে জবাব দিল আরিফ। আর যদি সম্ভব হয় তাহলে আমার মেয়েকে আমায় ফিরিয়ে। বাবা, এসব কথা বলবেন না। আমি নাফিয়াকে আমার অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়ে গিয়েছি। ফিরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। সে আমার কাছে থাকবে যে কোনো হালতে। আপনি ফিরিয়ে নিতে চাইলেও আমি দিব না। আমার আটকে রাখার অধিকার আছে। পেছন থেকে রেশমা বেগম বলে উঠলেন, ওকে কিভাবে জানাবে বাবা? আমার মেয়েটা ভেঙে পড়বে। এই দুশ্চিন্তা সবচেয়ে বড়। কিভাবে জানাবে তাকে? নাফিয়া সহ্য করতে পারবে তো, হয়তো পারবে না। সিদ্দিক সাহেব ভঙ্গুর গলায় বলে উঠলেন, সহ্য করতে পারবে না আমার মেয়েটাকে? শিখতে হবে, শেখাবো সহ্য করতে। আপনারা অনুমতি দিন। সিদ্দিক সাহেব কাঁধে হাত রাখলেন আরিফের। এটিকে সম্মতি হিসেবে ধরে নিল আরিফ। বিদায় নেওয়ার পূর্বে বলল, নিজের উপর জেদ করে হলেও আপনাদের শক্ত থাকতে হবে বাবা। আপনার মেয়ের জন্য নিজেদের এখনই সামলে নিন। আসি। আসসালামু আলাইকুম। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো হাতের সাহায্যে মুছে নিল আরিফ। বাড়ির দরজায় পৌঁছেছে, মুখে জোরপূর্বক হাসি টানলো। কলিং বেল চাপতে দরজা খুলে গেল। কে দাঁড়িয়ে থাকবে সেটিও অজানা নয়। ব্যাগটা টেনে নিজের হাতে নিয়ে মাথা এগিয়ে দিল নাফিয়া। বিয়ের পর থেকে এ যেন তাদের রীতি। আরিফ এসে তার মাথায় হাত রাখবে, তার হাতের উষ্ণতা অনুভব করবে। ম্লান হাসলো আরিফ। মাথায় হাত রেখে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, খেয়েছো? আহা, আপনার জন্য বসেছিলাম। খেয়ে নিতে। না, আপনি আজ এত দেরি কেন করলেন? বাইকের আওয়াজটাও তো পেলাম না। আরিফ নাফিয়াদের বাড়ি যাবে বলেই বাইকের কোনো প্রকার আওয়াজ হতে দেয়নি। সেসব আর বলল না তাকে। কাঁধে হাত পেঁচিয়ে বলল, তাহলে নাস্তা রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসি। নাফিয়ার হাসিমাখা মুখ হৃৎপিণ্ড রক্তক্ষরণের ব্যাপকতা বৃদ্ধি করছে। মায়াময় মুখমণ্ডল তার, যেখানে দৃষ্টি পড়া মাত্রই সম্মোহনের সাগরে ডুব দেবার ইচ্ছে জাগে। সেসব আজকের দিনে হচ্ছে না। যতবার তাকে হাসতে দেখছে ঠিক ততবারই আসন্ন বেদনার কথা মনে করিয়ে দিচ্ছে। আরিফ ফ্রেশ হয়ে মেডিসিনগুলো নিয়ে বেরিয়ে এলো। খাবার ঘরে আসতে শিরিন বেগম বললেন, সৌভাগ্যবান তুই, এমন একটা বউ পেয়েছিস। মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হলো। টেবিলের দিকে তাকাতেই নানান পদের নাস্তা দেখতে পেল। শিরিন বেগম বললেন, এগুলো সব নাফিয়া আজ নিজ হাতে বানিয়েছে। আরিফ জোরপূর্বক হাসলো, বলল, আমার বউ জানে আমাকে কিভাবে হাতে রাখতে হয়। খাবার আমার দুর্বলতা ঠিক ধরতে পেরেছে। যাক, এবার আমার আরাম করবার পালা। বউ সংসার সামলে নিবে। আরিফ বিড়বিড় করে বলল। না। শিরিন বেগম ঠিকঠাক শুনতে পেলেন না, জানতে চাইলেন, কি বললি? না, কিছু না। আরিফ টেবিলে বসলো। খাবারগুলো আদৌ গলা দিয়ে নামবে? কিন্তু নাফিয়া শখ করে তৈরি করেছে, জোর করে হলেও খেতেই হবে। তোমরা দুজন আমার দুপাশে বসে নাস্তা করো। আমি পরে খাবো। না, তোমার মেডিসিন আছে, খেয়ে নাও। মেডিসিনের কথা বলতেই মনে পড়লো রিপোর্টের কথা। নাফিয়া হুট করে প্রশ্ন করে বসে, ডক্টর কি বলেছে? রিপোর্ট এনেছেন? সবেমাত্রই খাবার মুখে তুলতেই যাচ্ছিল আরিফ, পথিমধ্যে আটকে গেল। নাফিয়া তার থমকানো মুখটা দেখে পুনরায় জিজ্ঞাসা করলো, কি হলো? না, হ্যাঁ, রিপোর্ট নিয়েছি, মেডিসিন দিয়েছেন ডাক্তার। সব ঠিক? আরিফ তড়িঘড়ি করে জবাব দিল,
হ্যাঁ, সব ঠিক আছে। স্বল্প সময়ের জন্য পরিস্থিতি সামলে কি লাভ? এই সব ঠিক আছে বাক্যটি দীর্ঘায়িত হবে না। খাবার শেষে আরিফ নাফিয়াকে দেখে শুনে ওষুধ দিল। শিরিন বেগমও ঘরে চলে গিয়েছেন। আতাউর সাহেব ফের তার ব্যবসার কাজে শহরের বাইরে। আরিফ গিয়ে বসলো ব্যালকনিতে। এই জায়গাটা তার প্রশান্তির, কিন্তু শান্তি মিলছে না কিছুতেই। চারিদিকে গুমট ভাব, বাতাসে কোনো প্রাণ নেই। গোমরা মুখে হলদে বাতির নিচে থাকা মুখখানা উকি দিয়ে দেখলো নাফিয়া। পাটি পেশে তর্জনী আঙ্গুল দিয়ে খোঁচা দিল আরিফের বাহুতে। আরিফ তাকাতেই নাফিয়া ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার? ঘরে বউ থাকতে এখানে একা কি? আরিফ মৃদু হাসে। মাথার ঠিক উপরে থাকা সুইচ বোর্ড চেপে নিভিয়ে দিল জ্বলতে থাকা হলদে বাতি। নিমিষে পুরো ব্যালকনি জুড়ে আধার ঘনিয়েছে। চারিদিকে গাছগাছালি, বাড়িঘরের পরিমাণ স্বল্প, আলো আসে না লতাপাতা ভেদ করে। নাফিয়া আধারে হারিয়ে প্রশ্ন করে বসলো, বাতি নেভালেন কেন? হ্যাচকা টান পড়ে হাতে। আতঙ্কিত নাফিয়া নিজেকে আবিষ্কার করলো আরিফের কোলে। দুহাতে শক্ত করে কোমর জড়িয়ে আছে লোকটা। চাঁদের মৃদু আলোয় তার জলজল করা নেত্রদ্বয় যে নাফিয়ার মুখের দিকে আবদ্ধ, সেটি বুঝতে ভুল করলো না নাফিয়া। ঘনিষ্ঠতায় মিয়ে গেল লজ্জাবতী গাছের ন্যায়। আরিফ ঘাড়ে মুখ গলিয়ে যেন আরো আড়ষ্ট করলো নাফিয়াকে। মেয়েটি কেঁপে উঠল এক দফা। পরপর উষ্ণ স্পর্শ অনুভব করলো গলায়। কম্পন আচমকায় থেকে বরফের ন্যায় কঠিন হয়ে গেল কায়া। আরিফ আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রেখে গোঙানো সুরে বলল, চাঁদের আলো আমাদের প্রেমের সাক্ষী হোক। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।